দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের চতুর্থ অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী, এই 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। তো দেখো, এই চ্যাপ্টারে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। যেমন এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আজ আলোচনা করব আমরা জাতীয় কংগ্রেসের নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এছাড়া চরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলীও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সেটা এর পরের ক্লাসে আলোচনা করব। তা এই নরমপন্থী জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কংগ্রেস যে সংগঠনটা তৈরি হয়েছিল তার একটু সংক্ষিপ্ত ইতিহাস। 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধির উপস্থিতিতে এখানে একটি সম্মেলন হয় এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। এখন এই জাতীয় কংগ্রেস তৈরি করার পিছনে এক ইংরেজ কর্মচারী স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম, তার অবদান ছিল অনেকটাই। মানে তার নেতৃত্বেই এই জাতীয় কংগ্রেস তৈরি হয়, যদিও এটি বিতর্কিত একটি মত। তা যাই হোক, জাতীয় কংগ্রেস তৈরি হলো কত সালে? তাহলে 1885 সালে বোম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সভাপতি। এরপর 1905, দেখো প্রায় 20 বছর, 1885 থেকে 1905, এই যে 20 বছর, এই 20 বছর কংগ্রেস তার কার্যাবলী পরিচালনা করার পর 1905 সালে এসে কংগ্রেস দুই দলে ভাগ হয়ে যায়। অর্থাৎ কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয় এবং কংগ্রেস নবীন এবং প্রবীণ, তরুণ এবং বয়স্ক, যুবক এবং বৃদ্ধ, এই ক্যাটাগরিতে দুই ভাগে ভাগ হয়ে যায়। যারা পুরনো, যারা বয়স্ক, যারা বৃদ্ধ নেতা ছিলেন জাতীয় কংগ্রেসের, যেমন সতীশ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, আনন্দ চার্লু, এবং একাধিক যে সমস্ত নেতা ছিলেন কংগ্রেসের সেই সময়টা, এদের যেহেতু এরা বৃদ্ধ এবং এরা পুরানো নেতা, তাই এদেরকে বলা হচ্ছে নরমপন্থী নেতৃবৃন্দ। আর এদের জায়গায় কংগ্রেসের অভ্যন্তরে যুবকদের মধ্য থেকে অনেক নেতা উঠে আসেন, যাদের আমরা বলি সংক্ষেপে লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং অরবিন্দ ঘোষ। এনারা এই জাতীয় কংগ্রেসের এই বার্ষিক সম্মেলনে 1905-এর পরে 1907 সালে সুরাটে অধিবেশন হয়, কংগ্রেসের বাৎসরিক অধিবেশন, এবং সেখানে এই কংগ্রেস দুই দলে ভাগ হয়ে যায় 1907-এ। তবে এই ভাঙনটা কিন্তু শুরু হয় 1905 সালে। তাই 1885 থেকে 1905, এই 20 বছরের যে ইতিহাস জাতীয় কংগ্রেসের, এই সময়টাকে আমরা বলি নরমপন্থী পর্ব বা মডারেট যুগ বা মডারেট এরা। এখন এই মডারেট মানে নরমপন্থী, কেন এনাদের নরমপন্থী বলা হচ্ছে? এই প্রথম পর্বের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন আবেদন নিবেদনের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছিলেন এবং সাংবিধানিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ পথে তারা তাদের দাবিগুলো আদায় করার চেষ্টা করেছিলেন, অনুনয় বিনয়ের মাধ্যমে, ডেপুটেশন দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এই আন্দোলনে কোনো রকম হিংসার ব্যাপার ছিল না, একেবারে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের কাছে এই পর্বের জাতীয় কংগ্রেসের নেতারা তাদের দাবি আদায়ের চেষ্টা করেছিলেন। তারা একাধিক কর্মসূচিও নিয়েছিলেন। সেই কর্মসূচি বা কার্যাবলীগুলো কি ছিল এই জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের, সেটাই আলোচনার বিষয়, সেটা আমরা আসবো। তবে দেখো, নরমপন্থী পর্বে এই কংগ্রেসের নেতারা যে পদ্ধতিতে তারা আন্দোলনকে পরিচালনা করেছিলেন, এই পদ্ধতিটা পছন্দ হয়নি পরবর্তীকালে বিভিন্ন যুবক নেতৃবৃন্দের। তাই তারা আরো চেয়েছিল চরম কোনো পথ ইংরেজদের বিরুদ্ধে অবলম্বন করতে, বা ইংরেজদের বিরুদ্ধে কোনো চরম পথ গ্রহণ করতে চেয়েছিলেন এই যুবক নেতৃবৃন্দ। তাই তাদের বলা হচ্ছে চরমপন্থী। তা 1885 থেকে 1905 এই পর্বটা যেহেতু নরমপন্থী, তারপর 1905-এর পরবর্তীকালের যে জাতীয় কংগ্রেসের ইতিহাস, তাকে আমরা বলি চরমপন্থী। তো দেখো, এখন নরমপন্থী পর্বে জাতীয় কংগ্রেস প্রায় 20 বছর তারা বিভিন্ন কর্মসূচি নেয়। যেমন জাতীয় কংগ্রেস প্রথম তৈরি হয় 1885-এর 28 ডিসেম্বর
বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে 72 জন প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলনে একটা কর্মসূচি ঘোষণা করা হয়, একটা প্রস্তাব ঘোষণা করা হয়, একটা লক্ষ্য ঘোষণা করা হয়। 4টি লক্ষ্য এখানে স্থির হয়। বলা হয় যে সারা দেশের মধ্যে যারা দেশপ্রেমী যারা মানুষ রয়েছে তাদের সাথে যোগাযোগ তৈরি করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বা একটা ঐক্য স্থাপন করতে হবে। আর শিক্ষিত মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সামাজিক যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধানের চেষ্টা করতে হবে। এছাড়া আগামীতে আমাদের রাজনৈতিক কর্মসূচি কি হবে সেটাও কিন্তু এখনই ঠিক করে ফেলতে হবে। তো এই রকম বিভিন্ন কর্মসূচি বা লক্ষ্য কিন্তু তারা ঘোষণা করে। এরপরে জাতীয় কংগ্রেস যে কাজগুলো করে সেটাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। দেখো, সাংবিধানিক সংস্কারের দাবি, অর্থনৈতিক সংস্কারের দাবি, শাসনতান্ত্রিক সংস্কারের দাবি এবং গণতান্ত্রিক সংস্কারের দাবি। এই দাবিগুলো করেছিল নরপন্থী কংগ্রেস নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের কাছে। দাবিগুলো কি? প্রথম দাবি সাংবিধানিক সংস্কার। জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের কাছে দাবি করে যে ব্রিটিশ যে কমন্স সভা রয়েছে, ইংল্যান্ডে যে পার্লামেন্ট রয়েছে, তার নিম্নকক্ষে ভারতবর্ষের প্রতিটা প্রদেশ থেকে 2 জন করে প্রতিনিধি পাঠাতে হবে, যাতে ভারতীয়দের কথা তারা জানতে পারে, ইংল্যান্ডের পার্লামেন্টে তুলে ধরা যায়। এরকম দাবি কিন্তু করেছিলেন এই শাসনতান্ত্রিক সংস্কারের ভিতর দিয়ে। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল বলে যে পরিষদ বা যে বোর্ড ইংল্যান্ডে ছিল তার অবসান ঘটাতে হবে। তো এরকম দাবি এই সাংবিধানিক সংস্কারের ভিতর দিয়ে তুলে ধরা হয়। এছাড়া দেখো, ভারতীয়দের বিভিন্ন মানে একটা ভারতীয়দের নিয়ে একটা রাজকীয় কমিশন তৈরি করতে হবে। কেন কমিশন করতে হবে? কারণ শাসনতান্ত্রিক ব্যাপারে ভারতীয়দের হাতে ক্ষমতা দেওয়া যায় কিনা তা তদন্ত করার জন্য একটি রাজকীয় কমিশন নিয়োগ করতে হবে। অবশ্যই ভারতীয় প্রতিনিধিও সেখানে থাকবে। তো এইভাবে ভারতীয়রা যাতে শাসনতান্ত্রিক ব্যাপারে, দেশের শাসন কার্যের ব্যাপারে অংশগ্রহণ করতে পারে তার জন্য বিভিন্ন সাংবিধানিক দাবি দেওয়া কিন্তু এই নরমপন্থী কংগ্রেস নেতৃবৃন্দ করেছিলেন। এরপরে দেখো রয়েছে অর্থনৈতিক সংস্কারের দাবি। তো অর্থনৈতিক সংস্কারের দাবির মধ্যে প্রধান যেটা ছিল যে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে। এছাড়া দেশীয় কুটির শিল্পের পুনরুজ্জীবন ঘটাতে হবে। দেশের যে কৃষি সম্পদ রয়েছে তার অগ্রগতি ঘটাতে হবে। কৃষকদের উপরে অযথা যে করের চাপ বা করের যে বাড়তি করের বোঝা চাপানো হয় বা হয়েছিল তার অবসান ঘটাতে হবে। রায়তরে ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একাধিক অর্থনৈতিক দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরে এই অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে। তারা এও দাবি করে যে দেশীয় যে স্বদেশী যে দ্রব্য তার ব্যবহারও বাড়াতে হবে। এরকম বিভিন্ন দাবি দেওয়া অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা করেছিলেন। শাসনতান্ত্রিক সংস্কারের দাবি। শাসনতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে প্রথম যে দাবিটা জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ করে সেটি হচ্ছে যে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমাতে হবে এবং ভারতীয়দেরকে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। জুরি প্রথার মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে হবে এবং যে উপজাতি যারা রয়েছেন বিভিন্ন ট্রাইব গোষ্ঠী তাদের সার্বিক অগ্রগতি ঘটাতে হবে। এরপরে দেখো রয়েছে গণতান্ত্রিক সংস্কারের দাবি। তা গণতান্ত্রিক অধিকারকে দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন আইন জারি করেছিলেন ভারতবর্ষে, যেমন অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, এছাড়া কলকাতা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 1902, 1904, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্ট, এরকম একাধিক আইন কিন্তু পাশ করা হয় গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করার জন্য। তো এই সমস্ত আইনগুলোকে প্রত্যাহার করার দাবি করে জাতীয় কংগ্রেস। তো এই ছিল জাতীয় কংগ্রেসের কার্যাবলী, যে কার্যাবলী 4টি পয়েন্টের ভিতর দিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। এবার আসি জাতীয় কংগ্রেসের এই যে কার্যাবলী সেটা পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দের কাছে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। তাই জাতীয় কংগ্রেসের এই প্রথম পর্ব 1885 থেকে 1905 এই নরমপন্থী পর্বের সীমাবদ্ধতাটা আমাদেরকে কিন্তু জানতে হবে। এখানে সীমাবদ্ধতা এই যে তারা কোনো জাতীয় নরমপন্থী নেতৃবৃন্দ তারা সাংবিধানিক পথে আবেদন নিবেদনের মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে, প্রার্থনা করার ভঙ্গিতে তারা ব্রিটিশ সরকারের কাছে তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। এছাড়া এই
ভারতবর্ষকে স্বাধীন করার কথা তারা কখনো ভাবেননি, বা ইংরেজ সরকারকে এদেশ থেকে তাড়াতে হবে এমন চিন্তা ভাবনা কিন্তু তারা কখনো করেননি। অনেক ঐতিহাসিক বলছেন যে এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ এরা সবাই ছিলেন বুর্জুয়া গোষ্ঠী, কেউ শিল্পপতি নয়তো কেউ জমিদার। তাই এরা চাইতেন নিজেদের স্বার্থে, এরা চাইতেন যে ইংরেজরা এদেশে থাকুক এবং আমাদের ভারতীয়দের কিছু সুযোগ সুবিধা দিক। তাই এমন একটা দৃষ্টিভঙ্গি কিন্তু নরমপন্থী কংগ্রেসের প্রথম পর্বের নেতাদের মধ্যে ছিল। সেটাই ছিল তাদের প্রধান সীমাবদ্ধতা। তবে যদি এদের তাৎপর্যের কথা আমরা বলি যে নরমপন্থী পর্বের গুরুত্বটা কি দাঁড়ালো, তাহলে অবশ্যই গুরুত্ব রয়েছে, কারণ এরাই আমাদের জাতির পিতা। সেই সময়কার ভারতবর্ষের প্রেক্ষাপটে কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী একজোট হয়ে আন্দোলনে অবতীর্ণ হবে বা একটা বিদ্রোহে বিপ্লবে ফেটে পড়বে, সেই রকম ইউনিটি, ঐক্য ভারতীয়দের মধ্যে ছিল না, জাতীয়তা বোধটাই ছিল না, জাতি চেতনা ছিল না। সেই জায়গায় নরমপন্থী নেতারা খুব সুচারুভাবে এই 20 বছরে সাধারণ মানুষের মধ্যে জাতি চেতনার বীজ সঞ্চার করে, জাতীয়তাবাদকে জাগ্রত করে। এটাই ছিল তাদের প্রধান অবদান। তাই তাদের কাছে কিন্তু আমরা সবসময় ঋণী। তো এই নরমপন্থী পর্বের এই কার্যাবলীর উপরে 8 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে এবার অন স্ক্রিনে রেকর্ড ভাবে তুলে ধরছি। দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। মার্কস 8 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম পয়েন্ট, ভূমিকা। 19 শতকের শেষার্ধে জাতীয়তাবাদের বিকাশের ফলে ভারতবাসীর চিন্তা চেতনায় যে জাগরণ শুরু হয় তার চূড়ান্ত পরিণতি ভারতের জাতীয় কংগ্রেস। অ্যালান অক্টাভিয়ান হিউম নামক এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর প্রচেষ্টায় বোম্বাই শহরে প্রথম যে অধিবেশন অনুষ্ঠিত হয় তার মধ্য দিয়েই ভারতীয় জাতীয় কংগ্রেস জন্ম নেয় 1885-র 28 ডিসেম্বর। এ প্রসঙ্গে ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন, মধ্যবিত্ত শ্রেণীর সংগঠন হলেও সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এরপরে দেখো রয়েছে উদ্দেশ্য, অর্থাৎ জাতীয় কংগ্রেসের কিছু উদ্দেশ্য সামনে রাখা হয়েছিল। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত হলে অনুষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 1885-র 28 থেকে 30 ডিসেম্বর। এই অধিবেশনে সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের 4টি উদ্দেশ্য ঘোষণা করেন। 1. ভারতের বিভিন্ন জায়গায় দেশপ্রেমিক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সৌহার্দ্য স্থাপন করা। 2. জাতি ধর্ম বর্ণ ও প্রাদেশিক সংকীর্ণতার অবসান ঘটিয়ে ভারতবাসীর মধ্যে ঐক্য গড়ে তোলা। 3. ভারতের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলোচনার মাধ্যমে প্রধান সামাজিক সমস্যাগুলি সমাধানের উপায় নির্ধারণ করা। 4. ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী বছরের কর্মসূচি গ্রহণ করা। পয়েন্ট, কর্মসূচি। প্রথম যুগে কংগ্রেসের কর্মসূচি 2টি মূল ভাগে বিভক্ত ছিল। 1. সরকারি নীতি ও কার্যাবলীর গঠনমূলক সমালোচনা। 2. ভারতীয়দের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক সংস্কারের দাবি। এই সব দাবিগুলির মধ্যে ছিল সাংবিধানিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক ও গণতান্ত্রিক সংস্কার। প্রথমে সাংবিধানিক সংস্কারের দাবি। উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলি ছিল: 1. আইন পরিষদগুলিতে অধিক সংখ্যক নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণ ও আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি। 2. ইন্ডিয়ান কাউন্সিল নামক উপদেষ্টা পরিষদের বিলোপ সাধন। 3. ব্রিটিশ কমন্স সভায় প্রতিটি প্রদেশ থেকে কমপক্ষে 2 জন করে প্রতিনিধি পাঠানোর সুযোগ দান। 4. ভারত সচিবের মন্ত্রণা পরিষদে 3 জন ভারতীয়ের অন্তর্ভুক্তি। 5. নির্দিষ্ট সংখ্যক ভারতীয় সদস্যদের নিয়ে এক রাজকীয় কমিশন গঠনের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থার অনুসন্ধান। 6. সমানুপাতিক হারে নির্বাচিত সদস্যদের মাধ্যমে নিখিল ভারতীয় ও প্রাদেশিক ব্যবস্থাপক সভাগুলির ক্ষমতা বাড়ানো। এরপরে দেখো অর্থনৈতিক সংস্কারের দাবি। ব্রিটিশ নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ পূরণের লক্ষ্যে এই দেশের কৃষি শিল্প বাণিজ্যকে ধ্বংস করতে শুরু করেছিল, যা রক্ষার জন্য কংগ্রেস কিছু অর্থনৈতিক সংস্কারের দাবি পেশ করে। 1. ভারতে আধুনিক শিল্পের যথাযথ বিকাশ সাধন। 2. বিদেশি দ্রব্যের জায়গায় আরো বেশি পরিমাণে স্বদেশি দ্রব্য ব্যবহারের প্রচেষ্টা চালানো। 3. কৃষকদের উপর নির্ধারিত ভূমি রাজস্বের পরিমাণ হ্রাস করা, জমির মালিকানা সত্ত্ব আইনের পরিবর্তন ঘটানো এবং কৃষি ও গ্রামীণ ব্যাংক স্থাপন করা। 4. চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো এবং রায়তোয়ারি অঞ্চলে রাজস্ব আদায়ের কঠোরতার অবসান ঘটানো। 5. আদিবাসী উপজাতি গোষ্ঠীগুলির জন্য জটিল বন সংরক্ষণ আইনকে সরলীকরণ করা। 6. আয়কর, লবণ কর, আবগারি শুল্কের
হ্রাস ঘটানো। পয়েন্ট, শাসনতান্ত্রিক সংস্কারের দাবি। কংগ্রেসের শাসনতান্ত্রিক দাবিগুলি ছিল: একই সঙ্গে ভারত ও ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ। 2, সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়সসীমা 19 থেকে বাড়িয়ে 22 করা ও স্ট্যাটুটারি সিভিল সার্ভিসের অবসান। 3, শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 4, জুরির সাহায্যে বিচার প্রবর্তন। 5, ভারতীয়দের অস্ত্র বহনের অধিকার। 6, ভারতীয়দের সামরিক শিক্ষাদান ও উচ্চ সামরিক পদের নিয়োগ ইত্যাদি। এবার শেষ পয়েন্ট, গণতান্ত্রিক সংস্কারের দাবি। ভারতবাসীর বাক স্বাধীনতা ও দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য কংগ্রেস দাবি জানায় ও আন্দোলন শুরু করে। ব্রিটিশ প্রবর্তিত জুরি আইন 1823, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876, অস্ত্র আইন 1878, মিউনিসিপ্যাল আইন 1899, বিশ্ববিদ্যালয় আইন 1904 প্রভৃতি অগণতান্ত্রিক ও দমনমূলক আইনগুলির প্রত্যাহার ও সংশোধনের দাবি জানায় প্রথম যুগের কংগ্রেস। শেষ পয়েন্ট, সীমাবদ্ধতা। তোমরা এই পয়েন্ট অবশ্যই লিখবে, তবে একটু ছোট করে লিখলে ভালো হবে। জাতীয় কংগ্রেসের প্রথম যুগের কর্মসূচি ও দাবিগুলির বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। নরমপন্থী বা মডারেটদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় কংগ্রেসের সংস্কার কর্মসূচি ভিত্তিক আন্দোলন মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই সময়কার কংগ্রেসি আন্দোলনের মূল কয়েকটি বৈশিষ্ট্য ছিল: ধৈর্য, সমঝোতা ও মিলন। এগুলি দ্বারা আর যাই হোক কখনোই দাবি আদায় বা কর্মসূচি রূপায়ণ করা সম্ভব নয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ যে কখনোই আবেদন নিবেদন নীতিকে আমল দেবে না, এই সত্যকে বুঝতে চাননি সে সময়কার কংগ্রেসি নেতৃবৃন্দ। ভারতবাসীর আর্থসামাজিক দুরবস্থার মূল কারণ ছিল ব্রিটিশ শাসন ও শোষণ। এই সত্য নরমপন্থী নেতারা জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হন। প্রথম যুগে কংগ্রেসি সংগঠনের মূল ত্রুটি ছিল তার দুর্বল সামাজিক ভিত্তি। এ প্রসঙ্গে কেমব্রিজ ঐতিহাসিক অনিল শীল বলেছেন, এই পর্যায়ের কংগ্রেসের কার্যাবলী ছিল পরীক্ষা নিরীক্ষার থেকে কিছু বেশি। তবে সবশেষে বিপানচন্দ্রের ভাষায় বলা যায় 1885 থেকে 1905 হল জাতীয় আন্দোলনের ভিত্তি স্থাপনের যুগ। আদি জাতীয়তাবাদীরা সেই ভিত্তি সযত্নে স্থাপন করেছিলেন। এই ছিল জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলী। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।